ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে দর্শক আমি স্বাগত জানাচ্ছি। তৌহিদ শান্ত থাকবো আজকের পুরো অনুষ্ঠানে। আমরা এর আগেও বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি যেখানে আমরা বিষয় আসলে সাধারণত ঠিক করেই প্রতিদিনকার সংবাদ বিশ্লেষণে। আর এর আগেও যে বললাম যে এর আগেও বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি যেখানে আমাদের বিষয়, আমাদের অতিথি আমাদের বিষয়। আজকেও আমাদের সঙ্গে সেরকম একজন অতিথি রয়েছেন। তার আমার আমার অ্যাসেসমেন্টে, আমার বিশ্লেষণে তার প্রথম পরিচয় মনে হয় যে তিনি বীর মুক্তিযোদ্ধা। তিনি গাজীপুর থেকে বিদ্রোহ শুরু করেন এবং তখন তুমুল বিদ্রোহের শ্রমিক নেতা হিসেবে তিনি তুমুল জনপ্রিয় শ্রমিক নেতা ছিলেন এবং সেইখান থেকে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং বীর মুক্তিযোদ্ধা। এবং এরপর দীর্ঘ সময় শ্রমিক নেতা হিসেবে বাংলাদেশে, সারা বাংলাদেশে তিনি কাজ করেছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই মুহূর্তে তিনি বিএনপির খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন, সেটি হলো নির্বাচন পরিচালনা কমিটি। বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি তার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। আমরা স্কপের নেতা হিসেবে নজরুল ইসলাম খানকে দেখেছি। আমরা নজরুল ইসলাম খানকে বিভিন্ন সময়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের শীর্ষ নেতা হিসেবে দেখেছি। আমরা নজরুল ইসলামকে বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলনে দেখেছি এবং সরকারের থেকে তিনি সাবেক রাষ্ট্রদূত ছিলেন, সেখানেও বিভিন্ন ধরনের কাজ করতে দেখেছি। নজরুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি না আপনার প্রথম পরিচয় হিসাবে আমি বীর মুক্তিযোদ্ধা দিলাম, এটা কি আপনি মনে করেন কিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনার লাইফ স্কেচ দেখে যে এটি প্রথম পরিচয় হলে মনে হয় ভালো। যাই হোক, সেটি আপনি বলবেন। নিশ্চয়ই, মানে সবচেয়ে মর্যাদার এবং সবচেয়ে সম্মানের পরিচয় তো সেটাই যে আমি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি। আমরা এই গল্পটি শুনবো, এই বীর মুক্তিযোদ্ধা হিসেবে শুনবো এবং সেইখান থেকে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ, আমরা যদি বলি যে ৭৫-এর ৭ই নভেম্বর, আমরা যদি বলি ৯০-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ২৪শে জুলাই, এই গল্পগুলো শুনবো আপনার কাছ থেকে। তবে আমাদের অনুষ্ঠানের শিরোনামটি দেখে আসবো। দর্শক, বরাবরের মতোই শিরোনাম প্রচারিত করি আমরা। শিরোনামটি দেখে আমরা নজরুল ইসলাম খানের কাছে সেই আলোচনায় যাব। ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ, বলেছেন প্রধান উপদেষ্টা। স্বপ্নবাজ হতে বললেন তরুণদের। ঋণ খেলাপির দায়ে যশোর ৪-এ বিএনপির আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ থাকবে। ইসিতে চতুর্থ দিনের শুনানিতে প্রার্থিতা ফেরত পেলেন ৫৩ জন। গণভোটে হ্যার পক্ষে বিএনপি, বললেন নজরুল ইসলাম। না পাশ হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে জুলাই ঐক্যের স্মারকলিপি। অশুভ চিন্তা থেকে এমন দাবি, বলছে জাপাব। এবং জামায়াত সহ ১১ দলীয় জোটের আসন ভাগাভাগির সংকট কেটেছে। শরিকদের জন্য ১১০ আসন ছাড়ছে জামায়াত এবং ৩০টিতে লড়বে এনসিপি। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সরাসরি সেখানে প্রশ্ন করতে পারেন নজরুল ইসলাম খানকে। আমাদের আজকের বিষয় মুখোমুখি নজরুল ইসলাম খান। নজরুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি সাধারণত পুরো নাম ধরি, কিন্তু আপনার সাথে আমি দীর্ঘ সময় কাজ করেছি, প্রায় অন্তত গেল ১৬-১৭ বছর আমরা একসাথে কাজ করেছি। আপনাকে কখনো বয়সের সাথে মেলাতে পারলাম না, এই কারণে ভাই বলে ফেললাম। সেই জায়গার থেকে এই যে মুক্তিযুদ্ধ, আমি যদি ভুল না করি, আমি যতটুকু জানি যে গাজীপুরের শ্রমিক আন্দোলন থেকে আপনি মুক্তিযুদ্ধে সরাসরি শুরু করেন। আমরা একটু সেই ঘটনাগুলো একটু শুনতে চাই, এরপর আমরা আজকের রাজনীতিতেও আসবো। ধন্যবাদ আপনাকে। আমি আগেও একটু বলেছি যে আমার এদেশের নাগরিক হিসাবে আমার সবচেয়ে সম্মানের, সবচেয়ে মর্যাদার পরিচয় যে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আমরা প্র্যাকটিক্যালি ৩ ভাই ছিলাম যাদের যুদ্ধে যাওয়ার বয়স হয়েছিল। আমরা ৩ ভাই যুদ্ধে গিয়েছিলাম। আমার বড় ভাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উনি ইন্তেকাল করেছেন। আমার ছোট ভাই বীর প্রতীক খেতাব প্রাপ্ত।
আমি 1970 সালে মেশিন টুলস ফ্যাক্টরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হই, অর্থাৎ বলতে পারেন যে ছোটোখাটো একজন শ্রমিক নেতা হই আর কি। এবং 71-এর মুক্তিযুদ্ধ একেবারে শুরু থেকে বলতে পারেন যুক্ত আমরা। আমার জানা মতে আমরা জয়দেবপুরে সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম 1971 সালের 2রা মার্চে। 2 মার্চ মানে 7 মার্চের ভাষণ বা 26 তারও আগে মানে 1 তারিখে যখন সংসদ অধিবেশন স্থগিত করা হলো, তখনই সারা দেশব্যাপী যে প্রতিবাদ প্রতিরোধের লড়াইটা শুরু হয়েছিল, ওই লড়াইয়ের সময়েই আমরা অনুভব করেছিলাম যে এই লড়াই আমাদেরকে টেনে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের দিকে। কাজে অন্য কে কিছু ভেবেছে আমরা জানি না, কিন্তু আমরা জয়দেবপুরে যারা ছিলাম, আমরা সর্বদলীয় মুক্তির সংগ্রাম পরিষদ নামে পরিষদ গঠন করেছিলাম। এবং সেখানে আমাদের 3 জনকে আমরা বলেছিলাম হাই কমান্ড। এর মধ্যে একজন আওয়ামী লীগের নেতা ছিলেন হাবিবুল্লাহ মাস্টার, উনি আবার 79-এ উনি আবার বিএনপির মনোনয়নে এমপি হয়েছিলেন। আরেকজন ছিলেন শ্রমিক নেতা, আমারই ইউনিয়নে সাধারণ সম্পাদক ছিলেন ইমাম মুত্তালিব। আর ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা ছিলেন মনীন্দ্র গোস্বামী। আর মুক্তির সংগ্রাম পরিষদ সেটা হয়েছিল 11 সদস্য বিশিষ্ট। ভাবেন যে দেশ স্বাধীন হওয়ার পরে ওরা 11 জন বলে একটা সিনেমা হয়েছিল, খুব বিখ্যাত। কিন্তু আমরা 71 সালের 2রা মার্চে 11 জনের কমিটি করেছিলাম। এটা একজন কনভেনার ছিলেন, উনি পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন, মোজাম্মেল সাহেব। আমি ছিলাম ট্রেজারার, আর বাকি 9 জন ছিল সদস্য। এই কমিটি নিয়ে আমরা ইনফ্যাক্ট তখন থেকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সভা সমাবেশ এগুলো করা শুরু করেছিলাম। এবং 5ই মার্চ আমরা মেশিন টুলসের পাশেই ছিল সমরাস্ত্র কারখানা। আমরা সিদ্ধান্ত নিলাম যে সমরাস্ত্র কারখানায় অস্ত্র গোলা বারুদ তৈরি হবে, আর তা দিয়ে আমাদের উপর গুলি চালানো হবে, এটা আমরা হতে দেব না। আমরা এই কারখানা বন্ধ করে দেব। এবং আমরা সেখানে মিছিল নিয়ে যাই, এবং সেখানকার শ্রমিকদের সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। আমরা যখন মিছিল নিয়ে কম্পাউন্ডে ঢুকি, কারখানা না, কারখানার বাইরের কম্পাউন্ড, সেখানে আমরা তো তখন অত বুঝতাম না। ওখানে ব্রিগেডিয়ার করিমুল্লাহ বলে একজন, উনি ওই কারখানার দায়িত্বে ছিলেন, ইন সার্ভিস ব্রিগেডিয়ার, এবং তার আন্ডারে কিছু তারাও সশস্ত্র বাহিনীর লোক ছিল, তাদেরকে বলা হতো MODC, সৈন্য তারা আর কি, এবং অস্ত্রধারী। তারা আমাদের পথ রোধ করে এবং খুব মেজাজ টেজাজ দেখাচ্ছিল। এবং একটা সময়ে দেখলাম যে তাদেরকে কমান্ড করা হচ্ছে, তারা সেই হিসেবে পজিশন নিচ্ছে, এবং একটা সময়ে কমান্ড ছিল মানে স্ট্যান্ড টু পজিশন নেওয়ার। আমরা জানতাম না যে এরপরের কমান্ড হবে ফায়ার। কিন্তু ওই অবস্থায় আমরা হঠাৎ শুনলাম স্লোগান, এবং দেখলাম শ্রমিকরা কারখানার গেট খুলে বের হয়ে চলে আসছে। তো আমাদের তো পারপাস তো এই ছিল আর কি, যে কারখানাটা বন্ধ করে দেওয়া, কাজ বন্ধ করা। তো সেটা যখন হয়ে গেছে, তখন আমরা ওখান থেকে স্লোগান দিতে দিতে চলে আসি, ফলে আর গোলাগুলিটা আর হলো না। এটা হলো 5 তারিখ। এরপরে 19শে মার্চ ব্রিগেডিয়ার জাহানজেব আবরার, উনি ঢাকা থেকে তারা এক বিশাল বাহিনী নিয়ে গেলেন জয়দেবপুরে। তখন জয়দেবপুরে 2nd বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টার ছিল রাজবাড়িতে। আপনারা জানেন যে ওই সেখানে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান খান, উনি ছিলেন কমান্ডার, আর মেজর শফিউল্লাহ ছিলেন 2nd ইন কমান্ড। ঠিক এর আগে ওখানে মেজর জিয়াউর রহমান সাহেব ছিলেন 2nd ইন কমান্ড। তো উনি সেখান থেকে জার্মানিতে ট্রেনিংয়ের জন্য উনি চলে আসলেন। আসিয়া জার্মানিতে ট্রেনিংয়ে গেলেন, এবং ফিরে এসে তিনি চট্টগ্রামে 8ম বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব নিয়েছিলেন, 2nd ইন কমান্ড। আর এখানে শফিউল্লাহ সাহেব আসলেন। এবং জয়দেবপুরের যে 2nd বেঙ্গল, এটা খুব ঐতিহাসিক এক ব্যাপার আর কি, যে এখানে যে অফিসাররা ছিলেন পরবর্তী পর্যায়ে তারা সবাই খুব বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেমন ওখানে নুরুজ্জামান সাহেব ছিলেন, মেজর নুরুজ্জামান।
উনি পরে রক্ষী বাহিনীর প্রধান হয়েছিলেন। মইনুল হোসেন চৌধুরী সাহেব ছিলেন ক্যাপ্টেন, তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। এরপরে আজিজুর রহমান চৌধুরী আরও অনেকেই ওখানে অফিসার ছিলেন, খুব বিখ্যাত অফিসাররা তারা আর কি। মুক্তিযুদ্ধে তারা খুব অংশ নিয়েছেন, খেতাব পেয়েছেন এবং পরবর্তী পর্যায়েও তারা বেশ সুনামের সঙ্গে কাজ করেছেন ওখানে। আমরা জেনারেল ইব্রাহিম সাহেবের কথা জানি, আমরা মেজর জেনারেল ইব্রাহিম, উনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, কল্যাণ পার্টি করতেন, যদিও শেষ বয়সে এসে মানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে তিনি তার মর্যাদা হারিয়েছেন। কিন্তু তারপরেও উনি তখন লেফটেন্যান্ট ছিলেন জয়দেবপুরে। তো আমরা তাদের সঙ্গে যোগাযোগ ছিল আমাদের, এবং আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে পরের দিন পাকিস্তানি আর্মিরা আসবে তাদেরকে নিরস্ত্র করার জন্য। এটা অনেক আগে থেকেই পাকিস্তানিদের পরিকল্পনা ছিল, যেটা অনেকেই বুঝতে পারে নাই, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব। তারা আলোচনা করছিলেন তাদের সঙ্গে ফয়সালার জন্য, কিন্তু আসলে পাকিস্তানিরা যে অনেক আগে থেকে পরিকল্পনা নিয়ে বসে আছে এটা বোধহয় বুঝতে পারেন নাই তারা। আপনার ওই সময় তো মেজর জিয়াউর রহমান, তার সাথে তো আর আপনার কোনো যোগাযোগ থাকার আসলে কথাও না আসলে সাধারণত। উনি যখন, আমি বললাম আপনাকে যে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হাসান খান ছিলেন কমান্ডিং অফিসার, উনি আমার আত্মীয় ছিলেন। আমার তিনি সম্ভবত শেখ মুজিবুর রহমানের কাছে অফার নিয়ে যান কোনো একটি, এটা আমার অত জানা নাই, তবে উনি আমার আত্মীয় ছিলেন। আচ্ছা। এবং আমি যেহেতু জয়দেবপুরে তখন মেশিন টুলসের শ্রমিক ইউনিয়নের সভাপতি, আমি আমার বাসা ছিল কমান্ডারের যে বাসা, তারপরে মেজর জিয়ার বাসা, এর পাশে দিয়েই যেতে হতো। এটাকে আমরা বলতাম যে ছায়াবিথি চক্কর একটা জায়গা, সেখানে আমার বাসা ছিল আর কি। তো এই আমাদের যে কারখানার যে বাসে করে আমরা কারখানা থেকে ফিরতাম আর যেতাম, তো ওর যেখানে নামায় দিত আমাদের রানী বিলাসমণি হাই স্কুলের গার্লস হাই স্কুল, সেটা কোনায়, যেখান থেকে হেঁটে আমরা আমাদের বাসায় যেতাম। এটা ওনাদের বাসার সামনে দিয়ে যেতে হতো আর কি। তো কখনো কখনো আমার ওই চাচার বাসায় যাওয়া হতো, খুব বেশি না যাওয়া হতো আর কি। তো ওখানে একদিন মেজর জিয়াউর রহমান সাহেবের সঙ্গে পরিচয় হয়েছিল। আচ্ছা। জাস্ট পরিচয়, এমন কিছু না, কোনো ঘনিষ্ঠতা না, কিছু না, পরিচয়। নেক্সট তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো মুক্তিযুদ্ধ চলাকালে তুরায়, মানে মেঘালয়ের তুরা পাহাড়ে। হ্যাঁ, তো উনিও একটা কাজে গেছেন সেখানে, আর আমি, আমাদের সেক্টর ছিল মহেন্দ্রগঞ্জে, হেডকোয়ার্টার ছিল মহেন্দ্রগঞ্জে, এবং এই তুরা, এগল্যান্ড, আরও কিছু এলাকা, আপনার ডালু, পোড়াখাসিয়া, এইসব জায়গায় কিছু দায়িত্বে ছিল। আর ওইদিকে আসামের মানকারচর, এটাও 11 নম্বর সেক্টরের অধীনে ছিল, এবং ওখানে একজন সাবসেক্টর কমান্ডার ছিলেন, উইং কমান্ডার হামিদুল্লাহ খান, যিনি পরবর্তী পর্যায়ে 11 নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার হয়েছিলেন। এবং আপনার জানা থাকার কথা আর কি যে কর্নেল তাহের যোগদানের আগে 11 নম্বর সেক্টরের কমান্ডার কিন্তু জিয়াউর রহমান সাহেব ছিলেন। জিয়াউর রহমান একই সাথে সম্ভবত দুটো সেক্টর তখন, উনি প্রথম ছিলেন 1 নম্বর সেক্টরের কমান্ডার, 1 নম্বর, পরে উনি যখন ফোর্সেস কমান্ডার হয়ে গেলেন, মানে মহেন্দ্রগঞ্জের পিছনে ওখানে গারো বাধা বলে একটা জায়গা ছিল, ওখানে ছিল জেট ফোর্সের হেডকোয়ার্টার। ওই তখন তিনি 11 নম্বর সেক্টরেও দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পরে কর্নেল তাহেল যখন যায় তখন উনি দায়িত্ব দিয়ে উনি চলে যান সিলেটের দিকে তার ফোর্স নিয়ে। আচ্ছা, আমি এই জায়গা থেকে একটু সামনে আসতে চাই। সেটি হলো যে এই যে আমরা বাংলাদেশের এখনকার রাজনীতিতে ঢুকতে চাই, সেই জায়গা থেকে যে 71-এর যে মুক্তিযুদ্ধ, এবং আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু সম্ভবত একমাত্র দেশ দক্ষিণ এশিয়ায় যেটি যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এবং আরও আশ্চর্য ব্যাপার যে এই দেশ গণতন্ত্রের জন্য একাধিকবার মানুষ তার রক্ত দিয়েছে। আপনি জানেন 7ই নভেম্বরের কথা জানেন, আপনি জানেন 90-এর গণ অভ্যুত্থানের কথা জানেন, আপনি 75-এর 15ই আগস্টের পট পরিবর্তনের কথাও জানেন, যেখানে শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ নিহত হন। এই যে প্রক্রিয়াগুলো বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র কামিতা, এই জায়গাতে আপনার এই রাজনীতির, আমি জানি না, আমার তো মনে হয় 50 বছরের কাছাকাছি আপনার রাজনীতি,
আমি যতটুকু হিসাব করলাম তার চেয়ে বেশিই হওয়ার কথা, কারণ বাংলাদেশের বয়সী 50 বছর 52 বছরের উপরে চলে গেছে। আপনার কি অবজারভেশনটা কি? বাংলাদেশের মানুষ আসলে কি খুবই রাজনৈতিক সচেতন, নাকি বাংলাদেশের মানুষ খুবই সাধারণ মানুষ, খুব সরল মানুষ? আপনার বিশ্লেষণটা কি? অনেকগুলি পরিচয় বোধহয় দেওয়া যায় আমাদের দেশের মানুষের। আমরা গণতন্ত্র প্রিয় মানুষ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা আন্দোলন প্রিয় মানুষও। আবার সম্ভবত আমরা একটু আবেগী মানুষও। যে কারণে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, এর চেয়েও জটিল কারণ থাকা সত্ত্বেও আমাদের পার্শ্ববর্তী অনেক রাজ্য যেগুলেন ভারতের, সেসব জায়গার মানুষরা কিন্তু তাদের ভাষার জন্য ওইভাবে আন্দোলন করে নাই। বাংলা ভাষা তো শুধু আমাদের ভাষা না, পশ্চিমবাংলাও বাংলা ভাষা আছে, বাংলাভাষী লোক তারা বিপুল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তাদের ভাষাকে যেভাবে নানাভাবে চেপে ধরা হয়েছে, সেখানে কিন্তু তারা তাদের ভাষার জন্য আমাদের মতো এরকম লড়াই করে নাই। কিন্তু আমরা লড়াই করেছি, আমরা লড়াই করেছি। এবং আমি তো বলি যে সেটাও গণতন্ত্রের লড়াই ছিল। যখনই সংখ্যাগরিষ্ঠ মানুষ তার ন্যায্য দাবি নিয়ে লড়াই করে, ওটাই গণতন্ত্রের লড়াই। তো আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষ যারা বাংলা ভাষায় কথা বলি, তাদেরকে আমাদের ভাষায় কথা বলতে বাধা দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে যে লড়াই, এটাও গণতন্ত্রের লড়াই ছিল। এরপরে আপনি ধরেন 69-এ গণঅভ্যুত্থান, সেটাও আমাদের গণতন্ত্রের জন্যই লড়াই ছিল। আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী লড়াই। আমরা সেই লড়াইয়ে অনেক মানুষ জীবন দিয়েছি, এবং সেই লড়াইয়ের ফলেই 70-এর নির্বাচন হয়, আওয়ামী লীগের নেতারা মুক্তি পায় এবং 70-এর নির্বাচনে তারা বিজয়ীও হয়। তাদের অন্য কোনো আন্দোলনের জন্য না, 69-এর গণঅভ্যুত্থানের কারণে তারা বিজয়ী হয়। তো 69-এর গণঅভ্যুত্থানও তো গণতন্ত্রের জন্যই ছিল লড়াই। ফলে ওটা তো তাদের ম্যান্ডেট হওয়ার কথা, এবং তারা সেটা বলেও ছিল। কিন্তু 70-এর নির্বাচনের পরে 71-এর মুক্তিযুদ্ধ হলো, সেটাও বেসিক্যালি গণতন্ত্রের লড়াই। কারণ ওই সময়ে যারা সংসদে সংখ্যাগরিষ্ঠ ছিল, ভোটের অধিকারের লড়াই, তাদেরকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হতো, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াটা যদি মানা হতো, তাহলে তো সম্ভবত আপনার মুক্তিযুদ্ধ ওইভাবে হতো কিনা সন্দেহ। এরপরে দেখেন কি দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের। আমি আরেকটা বলি যে বাংলাদেশের মানুষ আবেগী যেমন বললাম, তেমনি আরেকটাও বলতে পারি যে বড়ই দুর্ভাগা, যে তারা অনেক কিছু অর্জন করেছে, কিন্তু বহু অর্জনই তারা ধরে রাখতে পারে নাই। যেমন আপনার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করলাম, যে বৈষম্যের কারণে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মূল ক্ষোভ ছিল, সেই বৈষম্য নিবারণের জন্য তো আমরা লড়াই করেছিলাম। আমাদের মানুষের উপর পাকিস্তানিরা যে নিপীড়ন চালিয়েছিল, তাদের আমাদের রাজনৈতিক অধিকারকে খর্ব করার জন্য যে অত্যাচার করা হয়েছিল, এটার থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমরা লড়াই করেছিলাম। কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার পরে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গেল, রাজনৈতিক নিপীড়ন চলতেই থাকলো, বৈষম্যের কোনো পরিবর্তন হলো না, বরঞ্চ কিছু ক্ষেত্রে বেড়ে গেল। এবং শেষ পর্যন্ত 1975-এর জানুয়ারিতে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হলো, একদলীয় স্বৈরশাসন হলো। এই প্রক্রিয়াটিকে আপনি কি বলেন, খুব সংক্ষেপে যদি বলেন, বাকশাল গঠনের এই প্রক্রিয়াটিকে? এটা খুবই অপ্রত্যাশিত ছিল এবং অস্বাভাবিকও ছিল এবং অত্যন্ত অন্যায় একটা পদক্ষেপ ছিল। কারণ যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করলাম, সেই কারণের যে নির্যাস, সেটা ছিল গণতন্ত্র। আর সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, একদলীয় শাসন কায়েম করা, সব ট্রেড ইউনিয়ন বন্ধ করা, সব ছাত্র সংগঠন বন্ধ করা, কৃষক সংগঠন, নারী সংগঠন, যুব সংগঠন সব বন্ধ করে দেওয়া, সংবাদপত্রগুলি সব বন্ধ করে দিয়ে সরকারের নিয়ন্ত্রণে মাত্র 4টা পত্রিকা রাখা, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা,
এর কোনোটাই গণতান্ত্রিক না, বরঞ্চ গণতন্ত্র বিরোধী। এটা প্রত্যাশিত ছিল না, এটা স্বাভাবিক ছিল না, এটা খুবই অন্যায় একটা কাজ ছিল, যেটা ফলে জনগণ প্রচণ্ডভাবে অসন্তুষ্ট হয়েছে, ক্ষুব্ধ হয়েছে। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তারা এটার প্রতিবাদ করার অবস্থায় ছিল না। সময় পেলে জনগণই এর বিরুদ্ধে প্রতিবাদ করত, সময় পেলে জনগণই এর বিরুদ্ধে আন্দোলন লড়াই করে সেই শাসন সে শাসনের অবসান করত, যেমন তারা করেছে আইয়ুব খানের শাসনের অবসান। আচ্ছা, আমি কিন্তু সেই সময়ের আগেই অন্য প্রক্রিয়ায় হ্যাঁ পরিবর্তনটা ঘটে গেল। আমি এই জায়গা থেকে একটু মানে অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করব। সেইখানে হলো এই যে গেল 17 বছর আমি তো মাঠে বিভিন্ন সময় পলিটিক্যাল রিপোর্টার হিসেবে আমি ছিলাম। কখনো দেখেছি আপনি আপনারা থেকেছেন, কখনো দেখলাম যে আপনারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি দিয়েছেন। এই 17 বছরে কখনো কি আপনার মনে হয় নাই যে কোনোভাবেই আর রাজনৈতিক এই সংস্কৃতি পরিবর্তন হবে না? আপনি কি আসলেই সত্যিই কোনো সময় আশাবাদী ছিলেন যে এই রকমের গণ অভ্যুত্থান হবেন? একদম আমি ওপেনলি জানতে চাচ্ছি। আমি বলি আপনাকে যে আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই দৃঢ় বিশ্বাসটা নিয়েই আমরা করি এই রাজনীতি, যে এটা সময় নিতে পারে কিন্তু পরিবর্তনটা অনিবার্য, হতেই হয়। তো মানে ব্যাপারটা হচ্ছে, দেখেন যে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, বহু পুরানা রাজনৈতিক দল। আইয়ুব খানের তো আসলে রাজনীতিবিদও না, আইয়ুব খানের রাজনৈতিক দল তেমন শক্তিশালীও ছিল না, কিন্তু তারপরেও তো প্রায় 9 বছর শাসন করেছে। অত্যাচার নিপীড়ন করে বেশ কিছুদিন থাকা যায় তো ক্ষমতায়। তা আইয়ুব খান যদি 9 বছর পারে, আওয়ামী লীগের জন্য 15 বছর তেমন খুব বেশি সময় না, কারণ তারা এটা কাজটা আরও ভালো বুঝে আর কি। কারণ তারা রাজনৈতিক মানে সরকারের যে ক্ষমতা সেটার অপপ্রয়োগও পারে, আবার রাজনৈতিক যে দল আছে সেই দল দিয়ে আন্দোলন সংগ্রাম দমনের ব্যবস্থাও নিতে পারে। সব মিলিয়ে তারা অপেক্ষাকৃত বেশি দিন এই কাজটা করতে পেরেছে। কিন্তু সঠিক কথা যেটা আর কি, সঠিক পরিণতি যেটা আর কি, সেটা হলো যত শক্তিশালী হোক শাসক, যত কৌশলী করুক, জনগণকে দমন করার, জনগণের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে বঞ্চিত করার কোনো চেষ্টাই শেষ পর্যন্ত সফল হয় না। আমি আরো এই বিষয়ে আর 1 মিনিট থাকবো, আমরা বিরতিতে যাব। আমি আরো একটু বলি, যখন চৌধুরী আলমকে উঠিয়ে নেওয়া হলো, যখন ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া হলো, যখন আপনি মনে আছে ছাত্র দলের নেতা জুয়েল এই যে খিলগায় তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া গেল, যখন আপনি কুমিল্লায় বিভিন্ন জায়গায় পাচ্ছেন, যখন আপনি দেখলেন যে শেষ পর্যন্ত খালেদা জিয়াও জেলখানায় চলে গেলেন, যখন আপনি দেখছেন যে জামাতের একের পর এক নেতা ফাঁসি হয়েছে, আরেকটি ঘটনায়, কিন্তু এই সব কিছুই পলিটিক্যাল ঘটনা। এবং আপনি নিজে দেখেছেন যে একটা সময় এমন ছিল যে আপনি অসুস্থ থাকাকালীন আপনি হাসপাতালে ক্যাবিনে থাকতেও অনেকটা ভয় পেয়েছেন, আমরা জানি সেটি, সেই জায়গা থেকে আমি বলছি। এবং এক একটা সময়, যেমন ধরেন রুহুল কবির রিজভী আহমেদ কোনো একটা অজ্ঞাত স্থান থেকে আমাদেরকে ভাষণ পাঠাতেন। এগুলো তো অবশ্যই একটা হতাশার সময়। এই হতাশার সময় আপনি কিভাবে বলেন যে আপনি বিশ্বাস করেছিলেন 24-এর এরকম একটা গণ অভ্যুত্থান হবে? আমার বিশ্বাস থেকেই আমি এটা ধারণ করেছি যে এটাকে একটা সাধারণ লোক, একটা কথা, একটা আলোচনা আছে না একটা, যে রাত্রি যত গভীর হয় প্রভাত তত সন্নিকটবর্তী হয়। আপনি যত রাত্রি গভীর হয় তত বেশি অন্ধকার হয়। কিন্তু এটা তো সত্য আর কি, যে সকাল কাছে আসে আর কি। তো কাজে আমাদের উপর যে নিপীড়নটা চলেছে, আমাদের যে অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, আমাদের কোন নেতার বিরুদ্ধে 10টা 15টা 20টা 50টা 100টা 200টা 500টা মামলা নাই? হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে তো 460টা মামলা।
ভাবা যায় আর কি যে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এত মামলা হবে। আমাদের সিনিয়র সব নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, এবং এর বেশিরভাগই হলো গায়েবী মামলা। আমি রাজনীতি করি, আমি মিছিল করি, আমি মিটিং করি, হয়তো সরকারের আইন লঙ্ঘন করেই আমি মিছিল করেছি, মিটিং করেছি, ওই জন্য একটা মামলা হলো। কিন্তু মিউনিসিপ্যালিটির মানে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিংবা নিউজটা হলো যে 2 জন ব্যক্তি মোটর সাইকেলে যাওয়ার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করেছে। এই মামলার আসামিও আমাদের দলের সিনিয়র নেতারা। কিভাবে বলা হলো যে যারা দেখেছে তারা বলেছে যে এই যারা বোমা ফেলেছে তাদেরকে সহায়তা করেছে বিএনপির নেতারা। ভাবেন আপনি, সেই যারা বোমা ফেলেছে তাদের গ্রেপ্তার করতে পারেন নাই, অথবা আপনি জানলেন কি করে যে তাদেরকে সহযোগিতা করেছে বিএনপির নেতারা? না, এই পরিস্থিতিতেও আপনার বিশ্বাস? তারপরেও আমি বলি আপনাকে যে আমার এই যে ধরেন 24শে জুলাই আগস্ট এই সময়ের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান যেটা হলো, এই সময়ে কি কেউ ভাবতে পারছে? 4 তারিখেও ভাবতে পারছে যে 5 তারিখে এই পরিবর্তনটা হবে? পারে নাই তো। আমাকেও তো 18ই জুলাই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে বাসা থেকে। আমার স্ত্রী তখন ভীষণ অসুস্থ, তাকে 4 লিটারে অক্সিজেন চলতেছে, নার্স একজন রাখা আছে, আমার 2 মেয়ে ডাক্তার, বড় জামাই ডাক্তার, তারা সেখানে। এরকম অবস্থা আমাকে বাসা থেকে নিয়ে যাওয়া হলো, ডিবি অফিসে নিয়ে ফ্লোরে শোয়া রাখা। এটা তো আপনাদের আন্দোলন ছিল না, বিএনপির আন্দোলন ছিল না। দেখেন, এটা কৌশলী ব্যাপার। বিএনপির আন্দোলন ছিল না মানে? না, আমি বলছি যে বিএনপির আন্দোলন আপনারা কৌশলে বলছেন যে না, এটা বিএনপি কেন, কোন রাজনৈতিক দলেরই আন্দোলন। হ্যাঁ, তো আপনাকে, কিন্তু আপনি কোন রাজনৈতিক দলের আন্দোলন না। কিন্তু আপনি বলেন তো আমাকে যে এই আন্দোলন যেটা হয়েছে, সেই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কোন এলাকায়? ইউনিভার্সিটিতে বেশি মানুষ মারা গেছে? না। কোন কলেজে বেশি মানুষ মারা গেছে? না। রামপুরায় মারা গেছে বেশি, রামপুরা, বাড্ডা, বনশ্রীতে বেশি মারা গেছে। তারপরে আপনার ড্যামরায় মারা গেছে, আর আপনার যাত্রাবাড়িতে মারা গেছে, সাইনবোর্ডে মারা গেছে। তারপরে আপনার আদমজি যে আগে ছিল পুরোনো আর কে, ওর কাছে ওই এলাকায় মারা গেছে, টঙ্গীর এখানে মারা গেছে, আপনার আশুলিয়াতে মারা গেছে। এগুলো কি বিশ্ববিদ্যালয় এলাকা না কলেজ এলাকা? তাহলে আন্দোলনটা কে করেছে? এই আন্দোলন আপনাকে এটা বুঝতে হবে। আমাকে গ্রেফতার করবে কেন? হ্যাঁ, কারণ সরকার আসলে জানতো যে আন্দোলনটা কারা করছে। এক্স্যাক্টলি। আমরা বলি আর না বলি, তারা খুবই ভালো জানতো যে কারা আন্দোলন করেছে। শ্রমিকরা যেভাবে যুক্ত হয়েছিল এই আন্দোলনে, এটার কারণে তো আমাদেরকে গ্রেপ্তার করা হলো। কারণ আমাকে তো বেসিক্যালি তারা এটাই জানে। আমি শিমুল বিশ্বাস, আমাদেরকে ওই দিন গ্রেপ্তার করা হলো কেন? মানে আরো শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করা হলো কেন? তারা বুঝেছে আর কি যে এর পেছনে সরকার আসলে জানতো যে কারা কারা আন্দোলনের পেছনে আছে। এখন অন্য কেউ স্বীকার করুক না করুক, সরকার তো ঠিকই জানতো। হ্যাঁ, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। মুখোমুখি নজরুল ইসলাম খানের সঙ্গে এরপরে ঠিক এই মুহূর্তে বিএনপির কি অবস্থান, আগামী নির্বাচনে কি পরিস্থিতি, বিএনপিকে কেন বারবার বলতে হচ্ছে যে বিএনপি হায়ের পক্ষে, যদিও ঐকমত্য কমিশনের সবচেয়ে বেশি সংস্কারের প্রস্তাব দেওয়া দলটি হলো বিএনপি। এই সকল প্রশ্নের উত্তর আমরা জানবো। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আমাদের সাথে আছেন নজরুল ইসলাম খান, মুখোমুখি নজরুল ইসলাম খান। আমরা বেশ আলোচনা করলাম মুক্তিযুদ্ধ থেকে ঠিক 24-এর যে গণ অভ্যুত্থান। অনেকে ছাত্ররা এটাকে বিপ্লব বলতে চায়। আমি তাদের আবেগের সঙ্গে বিপ্লবের কথা বলতে পারি, আমি তাত্ত্বিক বিশ্লেষণে গেলাম না। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমাদের সামনে কয়েকটি বড় বড় প্রশ্নবোধক আছে, এবং আপনি আজকে নির্বাচন কমিশনে গেলেন। আমি খুব দ্রুত এই জায়গাটিতে আসতে চাই। আপনাকে কেন বলতে হচ্ছে যে আপনারা হায়ের পক্ষে আছেন? কারণ আমি যতটুকু জানি, যে আমি 27 দফা জানি,
এবং 27 দফা পরে 31 দফা হয় বিএনপির নেতৃত্বাধীন জোটের মাধ্যমে। সেইখানে কিন্তু এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ এই ধরনের যুগান্তকারী বেশ কিছু ঘটনা কিন্তু এই 27 দফাতেই ছিল। আর যদি আমি বলি যে জিয়াউর রহমানের 19 দফা, তা যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতেই হলো সবার আগে সংস্কার শুরু করছে, যদি আমরা এইভাবে বলতে চাই। ঠিক আছে, আমরা ওই প্রশ্নে যেতে চাই না। তো আপনাদেরকে এখন আবার বারবার কেন বলতে হচ্ছে যে আপনারা হায়ের পক্ষেই আছেন? এখানে আসলে মানে আপনাদের দলের দুর্বলতাটা কি? কোনো দুর্বলতা নেই, আমাদের বারবার বলতে হচ্ছে কারণ আপনারা বারবার জিজ্ঞেস করছেন অপ্রয়োজনে। তো জিজ্ঞেস করার কিছু নাই। তো আপনি বলেছেন যে 27 দফা বা 31 দফায় আমাদের সংস্কার প্রস্তাব। আরও আগে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 ঘোষণা করেন, আপনারা সেটা পড়ে দেখেন, ওর মধ্যেও অনেকগুলো সংস্কার প্রস্তাব দেওয়া আছে। অর্থাৎ বিএনপি যখন সংস্কার প্রস্তাব দিয়েছে তখন বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল সংস্কারের দন্তের স উচ্চারণ করে নাই। এখন অনেকেই সংস্কারের চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছে, কিন্তু সংস্কারের প্রধান দাবি, প্রধান ইনিশিয়েটর বিএনপি। এবং 31 দফা কর্মসূচিতে শেষ পর্যন্ত যেসব বিষয়গুলি একেবারে মানে মেইন হেডিং 31 দফার, এগুলোর নিয়েই তো সংস্কার প্রস্তাবের জন্য কমিশন কাজ করেছে। এই যে সংস্কার কমিশন যারা, তারা যেসব পয়েন্ট নিয়ে আলোচনা করলেন এতদিন ধরে, এর প্রত্যেকটা পয়েন্ট তো আমাদের 31 দফার মধ্যে। এবং আমরা বলেছিলাম আর কি যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই বিষয়গুলি সংস্কার করব। তার আগে এই সরকার এসে সংস্কারের একটা উদ্যোগ নিলেন, আমরা তার সঙ্গে আলোচনা করলাম এবং আলোচনায় এই সংস্কার প্রস্তাব যখন ড্রাফট হচ্ছে আমাদের কিছু মানুষ আছে রাজনীতিতে যারা কোনোদিন রাজনীতি করেও না, রাজনীতি করবেও না, তারা কোনোদিন সংসদ নির্বাচনে দাঁড়াবেও না, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নেবে না, তারা শুধু বাইরে থেকে কথা বলবে এবং সমালোচনা করবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সব মানুষরা অনেকেই এই সংস্কারের কর্মকাণ্ডে যুক্ত হয়ে এমন সব শব্দ, এমন সব বাক্য ওর মধ্যে দেওয়ার চেষ্টা করলেন যেটা কোনো রাজনৈতিক কর্মী যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে, সম্ভাবনাও আছে, তারা এটা মানা মুশকিল। সেই সব বিষয়গুলিতে আমরা আপত্তি করেছি, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আমরা তো না, খালি যারা সেখানে উপস্থিত ছিলেন এমন বহু রাজনৈতিক দল বহু বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু কেন জানি না এই কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা বিএনপির নোট অফ ডিসেন্ট যত প্রচার করলেন, অন্য দলের নোট অফ ডিসেন্ট তারা তেমন প্রচার করলেন না। যেমন সংসদে নারী আসন বাড়ানো, সংসদে নারীদের মনোনয়ন দেওয়ার পরিমাণ, এই বিষয়গুলিতে যারা নোট অফ ডিসেন্ট দিছেন এবং তারা কোনো নারী প্রার্থী এবার নির্বাচনে দেন নাই, এই ব্যাপারে ওই সংস্কার কমিশনে যারা দায়িত্বে ছিলেন তারা কোনো কথা বলেন নাই, জনগণ জানতে পারে নাই। বিএনপি শুধু কী ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন এটা তারা জানাইছেন, অন্যরা যেসব নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেটা জানার নাই। এই যে কৌশল, এটাকে আমরা বলি অপকৌশল। আমরা এর প্রতিবাদ করেছি এবং শেষ পর্যন্ত কি হয়েছে দেখেন, আমরা অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে মানি এবং অত্যন্ত ন্যায্যভাবে মানি যে এটা জুলাই সনদ, জুলাই জাতীয় সনদ, যে সনদে প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে বাংলাদেশের সব রাজনৈতিক দল দস্তখত করেছে। এটা হলো সংস্কার কার্যক্রমের, সংস্কার কমিশনের আউটকাম। এটাই হলো তার মানে অর্জন। এটাতে কিন্তু লেখা আছে যে কি বিষয়ে কার নোট অফ ডিসেন্ট আছে এবং সেখানে এটাও বলা আছে যে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকলো এটার মানে এই না যে এটা বাতিল করা হলো, এটা অগ্রাহ্য করা হলো। নো, বলা হলো নোট অফ ডিসেন্টের বিষয়টা আপনার যে রাজনৈতিক দলগুলি
এই নোট অফ ডিসেন্ট দেবেন, তারা এটা তাদের নির্বাচনী ইস্তাহারে যুক্ত করবেন এবং জনগণের মতামত নেওয়ার ব্যবস্থা করবেন এবং যখন সংসদ গঠিত হবে তখন সেই সংসদে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত আমি নেওয়া হবে। এটার আরেকটু এখন যখন আপনি কদিন পরে যখন দেখেন আলোচনা হয় যে সংস্কারের ব্যাপারে রাজি হয় রাজনৈতিক দলগুলি, কিন্তু রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যেয়ে সেটা ভুলে যায়। কিন্তু এবার আমরা দেখলাম রাজনৈতিক দল না, সরকার এবং সরকারের পছন্দনীয় কিছু ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, তারা এবং কিছু রাজনৈতিক দলকে সাথে নিয়ে তারা মাত্র 3 দিনের মধ্যে সকলের দস্তখত করা যে সনদ, সেই সনদ বাইপাস করে একটা ডকুমেন্ট করে তার ভিত্তিতে আইন করার চেষ্টা করলো। এটা তো অন্যায় হয়েছে। আমরা সবাই মিলে একমত হলাম, যা আপনি কয়েকজনে মিলে কোনো আলোচনা ছাড়া আপনি বদলাতে পারেন না, সেটা বদলানো হয়েছে। কিন্তু তারপরেও আমরা বলেছি যে যেহেতু এই সংস্কারের প্রস্তাব মূলত আমাদের, যেহেতু আমরা এই সংস্কার আন্তরিকভাবেই চাই এবং যেহেতু একটা বিরাট একটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে, এই সূচনাটাকে আমরা জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চাই, সেহেতু এই সংস্কার আমরা সমর্থন করি। আমরা সেই জন্য দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই সংস্কারের বিষয়ে যে গণভোট, সেখানে আমরা হাঁ ভোটে আমরা যাব। জি, কিন্তু আমরা বলে রাখতেছি আপনাদের সেটা হলো যে আমরা এটা হাঁ ভোটে যাব, এটাতে যা অনুমোদন হবে সেটাকে গুরুত্ব দিয়েই সংসদে আলোচনা করে সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা খুব ন্যায্যভাবে মনে করি যে জুলাই সনদটার ভিত্তিতেই গণভোট হওয়া উচিত ছিল। গণভোট হওয়া উচিত ছিল যে আপনি জুলাই সনদ সমর্থন করেন কি করেন না, হ্যাঁ বা না। কারণ ওই সনদটাই ছিল সকলের সমর্থিত, সকলের কাছে গ্রহণযোগ্য, সবার দস্তখত সেখানে ছিল। কিন্তু সেটা না করে এটাকে অন্যভাবে করা হলো একটা প্যাকেজের মতো দিয়ে, যে আপনি আইদার এর সবগুলি নিয়ে একমত হবেন আর না হলে সবগুলিতে না বলতে হবে আপনার। এটা মানে যে কৌশল, এটা যদি কৌশল হয়ে থাকে আমরা বললো এটা ভালো কৌশল না। জি, আমি আরেকটু খোলাসা করি যে আমরা দেখলাম যে আপনাদের চেয়ারম্যান যখন আসলেন, এই চেয়ারম্যানের দেশে ফেরাটা একটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা, কোনো সন্দেহ নেই। এবং সেই জায়গায় জনসমাগম এবং সেইভাবে আসার পরে এবং সেই সময় আমরা সরকারের এক ধরনের, এটা বিভিন্ন বিশ্লেষকরা বলেন যে সরকারের সাথে বিএনপির এক ধরনের বোঝাপড়া। এবং তার কিছুদিন পরে আমরা যখন দেখলাম যে উত্তরাঞ্চল সফরে যাওয়ার জন্য, অর্থাৎ উত্তরাঞ্চলে যারা আবু সাঈদের কবর জিয়ারত করা, অর্থাৎ এটা কিন্তু বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যে দেখা করতে যাচ্ছেন তা না, বেসিক্যালি সে যাচ্ছেন এই আবু সাঈদের কবর জিয়ারত করতে এবং আপনাদের চেয়ারম্যান এই জায়গাগুলোকে গিয়ে। কিন্তু তারপরে সেই সফরটা বন্ধ হয়ে গেল, মানে নির্বাচন কমিশনের ইয়েতে। আপনি এই নির্বাচন পরিচালনা কমিটি, অনেকেই মনে করেন আপনাদের মধ্যে কোনো এক ধরনের বোঝাপড়ার ঘাটতি হয়েছে ডিউ টু বেগম খালেদা জিয়ার জানাজায় জয়শঙ্কর এসে সেই তারেক রহমানের সাথে দেখা করলেন এবং এরপরে ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, চায়না যে জিওপলিটিক্যাল পোলারাইজেশন, এই পোলারাইজেশনে আপনারা কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাওয়াতে এক ধরনের বোঝাপড়ার ঘাটতি হয়েছে, যেটি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এটা কোনটা আমি জানি না আর কি, যে এই নিয়ে কারা দুশ্চিন্তা করতেছে বা কারা এটা নিয়ে এটা কোনটার সঙ্গে কোনটা মিলানোর চেষ্টা করতেছে, আমি অ্যাট লস টু আন্ডারস্ট্যান্ড আর কি। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আমরা পার্টিতে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি এবং উনি সেটাতে সম্মতি জানিয়েছেন যে উনি এত বছর পরে ফিরেছেন, তার গ্রামের বাড়িতে উনি যাবেন। তিনি তার নানি কবর তিনি জিয়ারত করেন নাই, কখনো সুযোগ হয় নাই তার, উনি তার নানির কবর জিয়ারত করবেন। উত্তরাঞ্চলে বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব
তাদের একটা অ্যাটাচমেন্ট আছে তো অনেক বেশি, যে কারো চেয়ে। জিয়া রহমান সাহেবের জন্মভূমি, গাবতলী। তারেক রহমান সাহেবের মানে তার পিতৃপুরুষের আবাসস্থল, বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি, বগুড়া একটা অনেকভাবে অ্যাটাচ না তাদের সঙ্গে। সেখানে যাবেন, গাবতলীতে তার বাবের বাড়িতে যাবেন। যাওয়ার পথে উনি রাজনীতি করেন, বাংলাদেশের রাজনীতির প্রাণ পুরুষ ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। যাওয়ার পথে তার কবর জিয়ারত করবেন। এবং তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান বীর আপনার আবু সাইদের কবর জিয়ারত করবেন। এবং দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় আরও বেশ কিছু শহীদ আছেন রাস্তার পাশে অন্তত যারা, তাদের কবর জিয়ারত করবেন। এবং মাত্র কদিন আগে তার মা ইন্তেকাল করেছেন। দেশে বিভিন্ন জায়গায়, বগুড়ায়, তারপর অন্য জায়গায় তার মার জন্য দোয়া মাহফিল হচ্ছে। উনি সেসব দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। উনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে উনি রাস্তায় কোনো পথসভায় বক্তব্য রাখবেন না, কোনো জনসভা হবে না। এবং তিনি মানে নির্বাচনী বক্তব্য তো দূরের কথা, তিনি কোনো রাজনৈতিক বক্তব্যও দেবেন না। দোয়া মাহফিলে উপস্থিত হয়ে উনি কি বলেন এটা তো আপনারা জানা যায়, শুনেছেন, তাই না? মায়ের জন্য দোয়া করা ছাড়া বা মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া তো অন্য কিছু করেন না তিনি। এত কিছু বলার পরেও আমরা দেখলাম যে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল খুব দুশ্চিন্তাগ্রস্ত, এবং কারণও আছে। কারণ উনি যেখানেই যান সেখানে হাজার হাজার মানুষ হয়, এবং চলাই মুশকিল হয়ে যায়, এত মানুষের ভিড় হয়ে যায়। সম্ভবত তারা ভয় পায় যে উনি যদি সফর করেন 2-3টা জেলায়, তাহলে ওই সব জেলায় তাদের আর জেতার সম্ভাবনা তেমন থাকে না। তাদের এই দুশ্চিন্তা, এটা আমি বুঝি যুক্তিসঙ্গত আর কি, যে তারা মনে করতেই পারে। নির্বাচন কমিশন মনে করেছে যে হতে পারে যে এর ফলে আমাদের কিছু দল তো আছেই এই তালে যে কোনোভাবে নির্বাচন থেকে সরা যায় কিনা বা নির্বাচন পেছানো যায় কিনা, এটা তো সবাই জানে আর কি, যে কারা এটা চেষ্টা করতেছে। কিন্তু আমরা চাই যে নির্বাচন যথাসময়ে হোক, আমরা চাই সবাই নির্বাচনে থাকুক। সেই জন্য আমরা যখন নির্বাচন কমিশন থেকে অনুরোধ করা হলো যে এই সময় যদি আপনারা সফরটা না করেন তাহলে ভালো হয়, আমরা আলোচনা করে আমরা মেনে নিলাম যে ঠিক আছে, করবো না। আমি 1 মিনিটের কিন্তু এর সঙ্গে আপনার জয়শঙ্করের বাংলাদেশে আসা, আমি এটা নিয়ে এর সঙ্গে আপনি আপনার আমেরিকা, চীন, ভারত, মানে অদ্ভুত ব্যাপার আর কি, যে কেন এই আলোচনা হবে আর কি। আমি এইটি নিয়ে বাংলাদেশের মানুষের কি মানে চিন্তা করার বিষয় অভাব হয়ে গেল না, এটি আসলে আরেকটু বলতে হবে আপনাকে। আমি 1 মিনিটের বিরতি নিয়ে আসবো। দর্শক, 1 মিনিটের বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। যে আলোচনাটা ছিলাম সেই আলোচনা থেকে আমরা অন্য বিষয়ে যেতে পারছি না। মানে আমরা বিভিন্ন জায়গায় প্রচার দেখছি যে নির্বাচনের আগেই আমরা যে আধিপত্যবাদ বিরোধী এই আন্দোলন, সেই আন্দোলনের মুখে যে অনেকে প্রশ্ন তুলছে যে ভারতের সাথে আপনারা এক ধরনের, ভারতের সাথে তো সম্পর্ক থাকতেই পারে, অবশ্যই বাংলাদেশের সম্পর্ক থাকবে, সে নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু আপনাদের এক ধরনের বোঝাপড়া হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের সাথে আপনাদের সম্পর্কের ঘাটতি ঘটেছে, এবং আগামী নির্বাচন, এই সব কিছু মিলিয়ে এক ধরনের ঝুঁকির মুখে আছেন আপনারা, এবং যেটি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা দীর্ঘ প্রায় 16-17 বছর ধরে আমরা সাফার করলাম, আমরাই সবচেয়ে বেশি সাফার করলাম। আমাদের সবচেয়ে বেশি মানুষ গুম হলো, খুন হলো, নিপীড়িত হলো, মিথ্যা মামলায় কষ্ট করলো, জেল খাটলো, যে কোনো দলের চেয়ে বেশি। এমনকি জুলাই আগস্টের যে 24শে জুলাই আগস্টের যে, সেখানে আমাদের দলের শহীদ সবার চেয়ে বেশি। আর যাদের বিরুদ্ধে এই আন্দোলন,
যাদের দ্বারা আমরা নিপীড়িত হলাম তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল। আজকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো। আমরা তো সার্বভৌম সমতায় বিশ্বাস করি। আমাদের নেত্রী বলেছিলেন পরিষ্কার, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি ভারত বিরোধী? উনি বলেছিলেন নো, আমরা ভারত বিরোধীও না, আমরা পাকিস্তান বিরোধীও না, আমরা আমেরিকা বিরোধীও না, আমরা চীন বিরোধী না, আমরা রাশিয়া বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রশ্নে যদি কারোর সঙ্গে আমার দ্বিমত হয়, আমরা বাংলাদেশের স্বার্থটাকেই বড় করে ধরব। কাজে এখানে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা না, এটা তো আমাদের ঘোষিত রাষ্ট্রীয় পলিসি। কিন্তু বিএনপির রাষ্ট্রীয় পলিসি তো বা দলীয় পলিসি তো খুব স্পষ্ট, আমরা কারো বিপক্ষে না, কিন্তু আমরা বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। এখন জয়শঙ্করের সঙ্গে তারেক সাহেবের কি আলোচনা হয়েছে, সেখানে আর কারা উপস্থিত ছিলেন আমি জানি না। যারা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে যারা এইসব কথা বলতেছেন, আমি তো বলি আর কি যে নিশ্চয়ই বিএনপি বা তারেক রহমান সাহেব তাদেরকে এই কথা বলে নাই, বলার কোনো সম্ভাবনা নাই। তাহলে কি তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ? তার কাছ থেকে কিছু শুনেছে, শুনে প্রচারণা আসছে তারা? এই প্রশ্ন তো আসতেই পারে। আমি এটাও শুনেছি আর কি যে আমেরিকান রাষ্ট্রদূত 2 দিন হয়েছে আসছে মাত্র, এর মধ্যে তিনি বেগম খালেদা জিয়ার শোক বইতে দস্তখত করেন নাই। এটাও নাকি আমেরিকার আমাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার একটা প্রমাণ। যারা এই কথা বলে তাদের বুদ্ধিবৃত্তি সম্পর্কে আমার খুব দুশ্চিন্তা হয়। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর 7 দিনের শোক ঘোষণা করেছিল। এই 7 দিন বিএনপি অফিসে, বিএনপি চেয়ারপারসনের অফিসে শোক বই রাখা ছিল। এখন অফিসে শোক বইই নাই। আমেরিকান রাষ্ট্রদূত যখন বাংলাদেশে আসছে তার আগেই এই শোক বই তুলে ফেলা হয়েছে। ওই শোক বইতে স্বাক্ষর করবে কি সব কেমনে সে? অথচ এটাও একটা পয়েন্ট আলোচনার। এই ধরনের উদ্ভট সব আলোচনা, এই ধরনের উদ্ভট সব অভিযোগ, এগুলো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যারা 52 ভাষা আন্দোলন থেকে বহু আন্দোলন সংগ্রাম করে আজকে এই দেশে বসবাস করে, যে দেশের তরুণ প্রজন্ম যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট সচেতন, যথেষ্ট আধুনিক, তারা এ ধরনের বাজে অভিযোগ এবং বাজে কথা তারা মোটেও বিশ্বাস করে না। আমাদের নির্ধারিত সময় আমরা পার হয়েছি, তারপর আপনার কাছে 30 সেকেন্ডের শেষ চাই। নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী? দেখেন, বাংলাদেশ এমন এক দেশ আর কি যেখানে রাজনৈতিক ব্যাপারে আমি অন্তত কোনো প্রেডিকশন করি না। বোঝা মুশকিল হঠাৎ কখন কি হয়, কিন্তু আমার ধারণা যে আমরা যদি গণমানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেই এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া যদি রিস্কি মনে করি, এবং রিস্কি মনে করা উচিত, তাহলে এই নির্বাচনে কোনো বাধা দেখছি না আমি। মানুষ নির্বাচন চায়। দেশের বিজ্ঞজনদের ধারণা যে একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিশীল একটা সরকার খুব দ্রুত আমাদের দেশে গঠিত হওয়া দরকার, যাতে করে দেশের অর্থনীতি, দেশের সমাজ, দেশের পরিবর্তনগুলি এটা একটা ক্ষেত্র তৈরি হয় যাতে আগায় যাওয়া যায়। আমরা সংস্কারের কথা ভাবি, আমরা পরিবর্তনের কথা ভাবি, এগুলো দেশের আইন বা সংবিধান পরিবর্তন ছাড়া সম্ভব হবে না। আর সেটা সম্ভব শুধুই একটা নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। নির্বাচন না হলে জাতীয় সংসদ হবে না। কাজেই আমরা যদি গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যদি দেশের স্থিতিশীলতা বিষয়টাকে গুরুত্ব দেই, আমরা যদি একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে
দেশের মানুষ, আমাদের বিদেশে বন্ধু প্রতিম যারা সহযোগী, উন্নয়ন সহযোগী আছে, তাদেরকে আশ্বস্ত করতে পারি। যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তাদের জন্য যদি একটা ক্ষেত্র প্রস্তুত করতে চাই, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। এজন্য আমি মনে করি যে দেশপ্রেমিক বাংলাদেশিরা নির্বাচনটা চায় যথাসময়ে। আপনাকে আমরা সেই কারণেই আমরা মনে করি যে কিছু মানুষ অপকৌশল থাকতে পারে, চেষ্টা থাকতে পারে, কিন্তু এই ধরনের অপকৌশল বা চেষ্টা গণবিরোধী বলে পরিণত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার ব্যস্ত সময়ে আমাদের সঙ্গে এত ধন্যবাদ সময় দিলেন। আপনাকেও, এবং ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের সঙ্গে যুক্ত সব সব ধরনের কর্মী ভাই বোনদেরকে এবং সব দর্শক শ্রোতাদের। দর্শক, শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের কথা। তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য। আজকের মতো এখানেই শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের সঙ্গেই থাকুন, বৈশাখীর সঙ্গেই থাকুন।